সহজ লেসনে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের ইতিহাস বিষয়ের সিলেবাস নাম্বার বিভাজন এবং নমুনা প্রশ্নপত্র সেট 2 এর সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 8 এর সেকেন্ড ইউনিট টেস্ট 2024 হিস্ট্রি সাবজেক্টের সিলেবাস মার্কস ডিভিশন এবং এই মডেল কোশ্চেন পেপারের উত্তরগুলো দেখে নিই। সেকেন্ড ইউনিট টেস্টে তোমাদের 25 নম্বরের পরীক্ষা নেওয়া হবে এবং 50 মিনিট কিন্তু সময় দেওয়া থাকবে। ঠিক আছে, দেখো কোন কোন অধ্যায় তোমাদের পড়তে হবে। 4 নম্বর যে অধ্যায় রয়েছে ঔপনিবেশিক অর্থনীতির চরিত্র। 5 নম্বর হচ্ছে ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া, সহযোগী ও বিদ্রোহ। 6 নম্বর হচ্ছে জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ। এই তিনটে অধ্যায় তোমরা ভালোভাবে পড়বে সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষার জন্য। ঠিক আছে, এরপর দেখো কি ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় দেওয়া হবে। 5টি এমসিকিউ প্রশ্ন প্রথমে দেওয়া থাকবে। ঠিক আছে, প্রতিটা প্রশ্নের মান থাকবে 1 নম্বর করে এবং তোমাদের 4 নম্বর অধ্যায় থেকে একটি এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকবে। ঠিক আছে, বাকি যে দুটি অধ্যায় সেখান থেকে দুটি করে দেওয়া থাকবে। এরপর এসএকিউ প্রশ্ন দেওয়া থাকবে 5টা। ঠিক আছে, এগুলোরও 1 নম্বর করে মান দেওয়া থাকবে। ঠিক আছে, এগুলো তোমাদের প্রথম যে 4 নম্বর অধ্যায় সেখান থেকে একটা থাকবে আর বাকি দুটি অধ্যায় থেকে দুটি করে দেওয়া থাকবে। এরপর তোমাদের 2 নম্বর মানের প্রশ্ন থাকবে, প্রতিটা অধ্যায় থেকে একটি করে দেওয়া থাকবে। 3টি প্রশ্ন দেওয়া থাকবে 2 নম্বর মানের, সেখান থেকে দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে, 2 দুগুণে 4 নম্বর। 3 নম্বর মানের প্রশ্নের ক্ষেত্রেও তাই। ঠিক আছে, একটি করে প্রশ্ন দেওয়া থাকবে, টোটাল 3টি, প্রতিটা অধ্যায় থেকে একটি করে, সেখান থেকে দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে। আর 5 নম্বর মানের প্রশ্ন তোমাদের একটি করে দেওয়া থাকবে, প্রতিটি অধ্যায় থেকে 3টি প্রশ্ন দেওয়া থাকবে, সেখান থেকে একটি প্রশ্নের উত্তর লিখতে হবে, 5 একে 5 নম্বর। এরকম করে 25 নম্বরের প্রশ্ন দেওয়া হবে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষার জন্য। তো চলো এখন আমরা এই প্রশ্নপত্রের উত্তরগুলো প্রথমে দেখে নিই। তার আগে অবশ্যই তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, সাথে বেল আইকনে প্রেস করে অল অপশানটিকে সিলেক্ট করে নেবে এবং ভিডিওটিতে একটি লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবীর সঙ্গে অবশ্যই শেয়ার করবে আর কমেন্ট বক্সে নিজেদের মতামত অবশ্যই লিখে জানাবে। এবং এই সমস্ত প্রশ্নোত্তরের পিডিএফ ফাইলগুলো যদি পেতে চাও তাহলে আমাদের সহজ লেসন অ্যাপটিকে ফোন ইনস্টল করে নেবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ঠিক আছে, অথবা তোমরা 9907940716 এই নাম্বারে হোয়াটসঅ্যাপও করতে পারো। ঠিক আছে, তো চলো আমরা এখন এই প্রশ্নপত্রের উত্তরগুলো দেখে নিই। দেখো প্রথম হচ্ছে 1 নম্বর দাগে কি দেওয়া আছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে পূর্ণ বাক্যে উত্তর দাও। 1 × 5 = 5। ঠিক আছে, অর্থাৎ প্রতিটা প্রশ্নের মান 5 নম্বর। কয়ের দাগে দেওয়া আছে সুরাট অধিবেশন অনুষ্ঠিত হয় 1905 খ্রিস্টাব্দে, 1906 খ্রিস্টাব্দে, 1907 খ্রিস্টাব্দে, 1985 খ্রিস্টাব্দে। তো সুরাট অধিবেশন অনুষ্ঠিত হয় 1907 খ্রিস্টাব্দে। কয়ের দাগে হচ্ছে দাদন বলতে কি বোঝায়, অগ্রিম অর্থ, আবওয়াব, বেগারশ্রম না স্বেচ্ছাশ্রম। দাদন বলতে বোঝায় অগ্রিম অর্থ। ঠিক আছে, অর্থাৎ আগে টাকা দেওয়া, সেটাই হচ্ছে দাদন। গয়ের দাগে দেওয়া আছে প্রথম পাটের কল স্থাপিত হয়েছিল হুগলি, হাওড়া, মেদিনীপুর, কাকদ্বীপ। সঠিক উত্তর হবে হুগলি। ঠিক আছে, হুগলিতে প্রথম পাটের কল স্থাপিত হয়েছিল। চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয়েছিল 1784 খ্রিস্টাব্দে, 1793 খ্রিস্টাব্দে, 1770 খ্রিস্টাব্দে, 1772 খ্রিস্টাব্দে। তো চিরস্থায়ী বন্দোবস্ত হয়েছিল 1793 খ্রিস্টাব্দে। এরপর হচ্ছে উঙ্গর দাগে আর্য সমাজের প্রতিষ্ঠাতা হলেন দয়ানন্দ সরস্বতী, কেশবচন্দ্র সেন, দেবেন্দ্রনাথ ঠাকুর, রাজা রামমোহন রায়। তো আর্য সমাজের প্রতিষ্ঠাতা হলেন দয়ানন্দ সরস্বতী। এরপর দেখো 2 নম্বর দাগে নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। এখানেও 5টি প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নের মান 1 নম্বর করে। কয়ের দাগে বলা হচ্ছে বাংলায় কি ইজারাদারি ব্যবস্থা চালু করেন। তো লর্ড ওয়ারেন হেস্টিংস বাংলায় ইজারাদারি ব্যবস্থা চালু করেন। কয়ের দাগে শূন্যস্থান পূরণ করো। জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন ড্যাশ। তো জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। এরপরের প্রশ্ন, গয়ের দাগে বেঙ্গল গেজেট সাপ্তাহিক পত্রিকাটি কি প্রকাশ করেন। উত্তর লিখবে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় বেঙ্গল গেজেট সাপ্তাহিক পত্রিকাটি প্রকাশ করেন। ঘয়ের দাগে সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেন। উত্তর হবে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন জ্যোতিরাও ফুলে। উমর দাগে কে হিন্দু মেলা প্রতিষ্ঠা করেন। উত্তর লিখবে এখানে নবগোপাল মিত্র হিন্দু মেলা প্রতিষ্ঠা করেন। 3 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দেওয়া, যে কোনো দুটি লিখতে হবে, প্রশ্নের মান 2 নম্বর করে এখানে। ঠিক আছে, কয়ের দাগে দেওয়া আছে চিরস্থায়ী বন্দোবস্তের দুটি ত্রুটি উল্লেখ করুন। তো দেখো চিরস্থায়ী বন্দোবস্তের 1 নম্বর ত্রুটি হচ্ছে সরকারের লোকসান। সরকারের রাজস্ব নির্ধারণ সুনির্দিষ্ট হওয়ার ফলে ভবিষ্যতে রাজস্ব থেকে সরকারের আয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা বন্ধ হয়ে যায়। ঠিক আছে, এটা একটা ত্রুটি। 2 নম্বর ত্রুটি হচ্ছে কৃষকদের দুরবস্থা। জমিদাররা কৃষকদের উপর প্রবল অত্যাচার চালিয়ে নির্ধারিত রাজস্বের চেয়ে অনেক বেশি রাজস্ব আদায় করার ফলে কৃষকদের অবস্থা খুবই করুণ হয়ে ওঠে। এরপর ক্ষয়ের দাগে অবধ শিল্পায়ন বলতে কি বোঝো। 19বিংশ শতাব্দীতে একদিকে ইংল্যান্ডের শিল্প বিপ্লব, কোম্পানির অসম শুল্ক নীতি ও অত্যাচার এবং অন্যদিকে দেশীয় অভিজাত শ্রেণীর অবক্ষয়ের ফলে বাংলার তাঁত বস্ত্রশিল্প সহ অন্য শিল্পের কারিগররা ব্যাপক বিপর্যয়ের মুখে পড়েছিল। ঠিক আছে, একেই
অবশিল্পায়ন বলা হয়, সেটা হচ্ছে অবশিল্পায়ন। এরপরের প্রশ্ন দেখো গয়ের দাগে, হিউম ডাফরিন ষড়যন্ত্র তত্ত্ব বলতে কি বোঝো? তো হিউম ডাফরিন ষড়যন্ত্র তত্ত্ব বলতে বোঝায় যে হিউম ও ডাফরিনের ষড়যন্ত্রেই নাকি জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা হয়েছে। হিউমের জীবনীকার ওয়েডারবার্নের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার এই তত্ত্ব হিউম ডাফরিন ষড়যন্ত্র তত্ত্ব নামে পরিচিত। এরপর হচ্ছে 4 নম্বর দাগে, নিচের প্রশ্নগুলির 4-5টি বাক্য উত্তর দাও। প্রশ্নের মান হচ্ছে এখানে 3 নম্বর করে, আর যে কোনো 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে এখান থেকে। 3 দুগুণে 6 নম্বর দেওয়া আছে। পরের দাগা হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাব বাংলার কৃষক সমাজের উপর কিরূপ পড়েছিল বা কিরূপ ছিল। ঠিক আছে, আমরা লিখছি চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে জমিদারকে জমির মালিকানা দেওয়া হলেও জমিতে কৃষকের কোনো অধিকার ছিল না। ফলে জমিদার বেশি রাজস্ব পাওয়ার আশায় চাষিকে ঘন ঘন জমি থেকে উৎখাত করত। চাষির রাজস্ব বাকি পড়লে জমিদার সেই চাষের জিনিসপত্র নিলাম করত। জমিদাররা কৃষকদের উপর প্রবল অত্যাচার চালিয়ে নির্ধারিত রাজস্বের চেয়ে অনেক বেশি রাজস্ব আদায় করার ফলে কৃষকদের অবস্থা খুবই করুণ হয়ে ওঠে। পরের দেখা প্রশ্ন দেখো, বাংলার শিক্ষা সংস্কারের ক্ষেত্রে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা কী ছিল? তো 1 নম্বর হচ্ছে ইংরেজি শিক্ষা। সংস্কৃত কলেজের শিক্ষক হিসাবে সংস্কৃত পঠন পাঠনের পাশাপাশি ইংরেজি শিক্ষাকে অবশ্যম্ভাবী করে তোলেন। সেই সঙ্গে কলেজে ভর্তি বিষয়ক নিয়ম কানুনকে সর্বজনীন করে তোলেন। 2 নম্বর পয়েন্ট হচ্ছে জনশিক্ষা প্রচারের উদ্দেশ্যে তিনি রচনা করেন বর্ণমালা, কথামালা ও বোধোদয় প্রভৃতি গ্রন্থ। তার বর্ণপরিচয় বাংলা ভাষা শিক্ষার প্রাথমিক অবলম্বন হিসাবে স্বীকৃত হয়। 3 নম্বর হচ্ছে নারী শিক্ষা। বিদ্যাসাগর উপলব্ধি করেছিলেন যে অশিক্ষা ভারতীয় নারী জাতির দুর্দশার মূল কারণ। তাই তিনি বুঝেছিলেন ভারতীয় সমাজের জীবনে উন্নতির জন্য নারী শিক্ষা অপরিহার্য। এই উদ্দেশ্যে তিনি দেশের বিভিন্ন স্থানে 35টি নারী বিদ্যালয় স্থাপন করেন। গয়ের দেখা প্রশ্ন দেখো, মুসলমান সমাজের সংস্কারের জন্য স্যার সৈয়দ আহমেদ খান কী করেছিলেন? তোমরা উত্তর লিখছি রাজা রামমোহন রায়ের মতোই স্যার সৈয়দ আহমদ খান সমস্ত রক্ষণশীলতার বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেন। তিনি মুসলমান সমাজের অজ্ঞতা, কুসংস্কার এবং গোঁড়ামির হাত থেকে মুক্ত করার জন্য নিরবচ্ছিন্নভাবে সংগ্রাম চালাতে থাকেন। কোনো রকম কোরআনকেই তিনি একমাত্র প্রামাণ্য গ্রন্থ বলে মনে করতেন। তিনি আধুনিক চিন্তা ও যুক্তির আলোকে কোরআনের ব্যাখ্যা দেন। তিনি মুসলমান সমাজের পীর ও মুরাদি প্রথার কঠোর সমালোচনা করেন। তিনি মুসলমান নারী সমাজের প্রগতির উপর জোর দেন। তিনি মুসলমান বিবাহ নীতি ও তালাক প্রথার তীব্র নিন্দা করেন। এরপর 5 নম্বর দেখো, নিচের প্রশ্নটি 8-10টি বাক্যে উত্তর লিখো। এখান থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। 5 নম্বর প্রশ্নের মান হচ্ছে 5 নম্বর। পরের দিকে বলা হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্তের সুফল ও কুফল কী ছিল? ঠিক আছে, তো প্রথমে আমরা লিখছি চিরস্থায়ী বন্দোবস্তের সুফল। 1 নম্বর হচ্ছে বার্ষিক আয় নিশ্চিতকরণ। চিরস্থায়ী বন্দোবস্ত চালু হওয়ার ফলে সরকারের বার্ষিক আয় নিশ্চিত হয়। 2 নম্বর হচ্ছে কৃষির উন্নতি। এই বন্দোবস্তের ফলে কৃষিতে উন্নতি ঘটে, ফলে কৃষিযোগ্য জমির পরিমাণও বৃদ্ধি পায়। এগুলো হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্তের সুফল। আর চিরস্থায়ী বন্দোবস্তের কুফল কি? 1 নম্বর হচ্ছে পুরনো জমিদারদের উচ্ছেদ। এই ব্যবস্থায় সূর্যাস্ত আইন অনুসারে নির্দিষ্ট দিনে সূর্যাস্তের মধ্যে সরকারি কোষাগারে রাজস্ব জমা দিতে না পেরে পুরনো বহু জমিদার তাদের জমিদারি হারায়। 2 নম্বর হচ্ছে কৃষকদের দুরবস্থা। জমিদাররা কৃষকদের ওপর প্রবল অত্যাচার চালিয়ে নির্ধারিত রাজস্বের চেয়ে অনেক বেশি রাজস্ব আদায় করার ফলে কৃষকদের অবস্থা করুণ হয়ে ওঠে। ঠিক আছে, এগুলো হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্তের কুফল। ঠিক আছে, এরপরে প্রশ্ন দেখো, ক্ষয়ের দাগে স্ত্রী শিক্ষা বিস্তারের ক্ষেত্রে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান কি ছিল? তোমরা লিখছি নারী শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান। ভূমিকা দিয়ে আমরা এখানে লিখছি 19 শতকের সূচনা পর্যন্ত বিভিন্ন সামাজিক বিধি নিষেধের ফলে বাংলায় নারী শিক্ষার বিশেষ প্রসার ঘটেনি, তবে কিছুকাল পর থেকে এই বিষয়ে বিভিন্ন উদ্যোগ শুরু হয়। নারী শিক্ষার প্রসারে ভারতীয়দের মধ্যে সর্বপ্রথম ব্যাপক উদ্যোগ নিয়েছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। প্রথমে আমরা লিখছি বিদ্যাসাগরের উপলব্ধি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উপলব্ধি করেন যে নারী জাতির উন্নতি না ঘটলে বাংলার সমাজ ও সংস্কৃতির প্রকৃত উন্নতি সম্ভব নয়। সমাজের উন্নতির জন্য নারীদের মধ্যে শিক্ষার ব্যাপক প্রসার ঘটানো দরকার।
প্রাথমিক উদ্যোগ মেয়েদের জন্য স্কুল প্রতিষ্ঠায় বিদ্যাসাগরের প্রথম গুরুত্বপূর্ণ উদ্যোগ ছিল ড্রিঙ্ক ওয়াটার বিতরণের সঙ্গে যৌথভাবে কলকাতায় 1849 খ্রিস্টাব্দে হিন্দু বালিকা বিদ্যালয়, যেটার বর্তমান নাম হচ্ছে ব্রেথুন স্কুল, সেটা তিনি প্রতিষ্ঠা করেন। ঠিক আছে, বিদ্যাসাগর 1857 খ্রিস্টাব্দে বর্ধমান জেলায় মেয়েদের জন্য একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। এরপরের পয়েন্ট হচ্ছে স্ত্রী শিক্ষা বিধায়নী সম্মেলনী প্রতিষ্ঠা। গ্রামাঞ্চলে নারীদের মধ্যে শিক্ষার প্রসারেও বিদ্যাসাগর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এই উদ্দেশ্যে তিনি বাংলার বিভিন্ন জায়গায় বা বিভিন্ন জেলায় স্ত্রী শিক্ষা বিধায়নী সম্মেলনী প্রতিষ্ঠা করেন। এরপর হচ্ছে বিভিন্ন জেলায় বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠান। তিনি ব্যক্তিগত উদ্যোগ নিয়ে 1858 খ্রিস্টাব্দের মধ্যে নদিয়া, বর্ধমান, হুগলি ও মেদিনীপুর জেলায় 35টি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। এগুলিতে 13,000 ছাত্রী পড়াশোনা করত। তার ব্যক্তিগত ব্যয়ে বিদ্যালয়গুলি চলত। ভগবতী বিদ্যালয় প্রতিষ্ঠা। বিদ্যাসাগর পরবর্তীকালে বিভিন্ন স্থানে আরও কয়েকটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। মা ভগবতী দেবীর স্মৃতিতে বিদ্যাসাগর 1890 খ্রিস্টাব্দে নিজ গ্রাম বীরসিংহে ভগবতী বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। ঠিক আছে, এরপর দেখো উপসংহারে আমরা লিখছি নারী শিক্ষার প্রসার ঘটিয়ে তাদের শৃঙ্খল মোচনী হয়ে ওঠে বিদ্যাসাগরের জীবনের ব্রত। তাই দেখা যায় যে জীবনের শেষ প্রান্তে পৌঁছেও তিনি নারী শিক্ষার প্রয়াস থেকে সরে আসেননি। ঠিক আছে, এইগুলো হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান। পরের প্রশ্ন দেখো, গয়ের দাগে রেলপথ নির্মাণ কিভাবে ভারতীয়দের ঔপনিবেশিক শাসনের প্রতি অসন্তোষের কারণ হয়ে ওঠে? আমরা উত্তর লিখছি রেলপথ নির্মাণের প্রধান উদ্দেশ্য ছিল ব্রিটিশ সরকারের স্বার্থ রক্ষা। এই প্রকল্পের ফলে ব্রিটেনের অর্থনীতি চাঙ্গা হয়েছিল। রেলপথ বানানোর জন্য সমস্ত সরঞ্জাম, লোহা, এমনকি কয়লাও ব্রিটেন থেকে আনা হতো। রেলপথ নির্মাণ সংক্রান্ত সাধারণ প্রযুক্তিগুলি ভারতীয়দের শেখানো হতো, কিন্তু এর উন্নত প্রযুক্তির শিক্ষা থেকে ইচ্ছাকৃতভাবে ভারতীয়দের সরিয়ে রাখা হতো। এজন্য বিদেশ থেকে দক্ষ ব্যক্তিদের নিয়ে আসা হতো। এছাড়া রেলপথ বসাতে গিয়ে স্বাভাবিক জল নিকাশি ব্যবস্থার ক্ষতি হয়, ফলে নানা রকম সংক্রামক ব্যাধি রেলপথের সঙ্গে ছড়িয়ে পড়ে। রেলপথ নির্মাণ করতে গিয়ে অনেক গাছ ও জঙ্গল কেটে পড়ায় পরিবেশ দূষিত হয়। তাছাড়া অরণ্যবাসী বিভিন্ন জনগোষ্ঠীর জমি, জীবিকা ও সামাজিক মর্যাদায় আঘাত করে এই রেলপথ নির্মাণ। ফলে রেলপথ নির্মাণ ঔপনিবেশিক শাসনের প্রতি একটি অসন্তোষের কারণ হয়ে ওঠে। ঠিক আছে, এইভাবে আমরা প্রশ্নের উত্তরটিকে লিখলাম। তো দেখো, আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 8-এ তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার জন্য হিস্ট্রি সাবজেক্টের সিলেবাস, নম্বর বিভাজন এবং একটি নমুনা প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর আমরা কিন্তু এখানে আলোচনা করলাম। সমস্ত প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা খুব ভালোভাবে মুখস্থ করবে এবং প্র্যাকটিস করবে, কারণ তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের জন্য এই সমস্ত প্রশ্নোত্তরগুলি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। ওকে, আর যদি এই চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, পাশের বেল আইকনে প্রেস করে অল অপশানটিকে সিলেক্ট করে নেবে এবং ভিডিওটিতে একটি লাইক করবে আর ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট বক্সে তোমাদের মতামত অবশ্যই লিখে জানাবে। আর এই সমস্ত প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইলগুলো আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে। ঠিক আছে, অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে ক্লিক করে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে নেবে, অথবা 9907940716 এই নাম্বারে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপও করতে পারো। ঠিক আছে, তো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।